দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে এবং যুদ্ধের সকল সমীকরণ ছাড়িয়ে গেছে এই হত্যাকাণ্ডের খবর। এখন মানুষের আলোচনার মধ্যে এটি এখন খামেনির দীর্ঘ শাসনের পর কে হবেন খামেনির উত্তরসূরি এবং ইরান কিভাবে এই ক্ষতি সামাল দেবে, এছাড়াও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যুদ্ধের ভয়াবহতা থেকে রেহাই আদৌ পাবেন কিনা, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি রেডিও তেহরানের সাবেক সম্পাদক এবং সংবাদ বিশ্লেষক সিরাজুল ইসলামকে, এবং তাকে নিয়ে আজকের আলোচনার বিষয় খামেনির মৃত্যু কিভাবে সামাল দেবে ইরান। আর এই আলোচনায় আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। ইরান পরিস্থিতি নিয়ে আজকের আলোচনায় আমরা সরাসরি চলে যাচ্ছি অতিথির কাছে। রেডিও তেহরানের সাবেক সম্পাদক এবং সংবাদ বিশ্লেষক সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ শামসুজ্জোহা। প্রথমে যেটি আমি বলছিলাম সেটি প্রশ্ন যে মাত্র কয়েক মাস আগে আমরা দেখলাম, এখন থেকে প্রায় 8 মাস আগে, গত জুন মাস, জি, 12 দিন ধরে ইরানে একটা হামলা চালালো ইসরায়েল। সেই সময় আমরা দেখেছি অনেক সিনিয়র সামরিক বেসামরিক নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু এবারে সরাসরি আলী খামেনিকে হত্যা করতে সমর্থ হওয়া, এটি আমার মনে হয় যে সমস্ত সমীকরণকে পাল্টে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধের বা মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেটির ভাগ্য নির্ধারণ করে দিলে এই মৃত্যুই কিনা? না, আচ্ছা, এই মৃত্যু ভাগ্য নির্ধারণ করে দিলে আমি সরাসরি জি, জবাবে চলে গেলাম। জি, দর্শকদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এটা যদি নির্ধারণ করে দেয় ভাগ্য, তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যেতে হয় এবং আমেরিকা এবং ইসরায়েলের যে প্রত্যাশা, ইরানের ইসলামী সরকারকে উৎখাত করে দেয়া এবং তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা, সেগুলো হয়ে যায়। তাহলে এবং এইভাবেই ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। অথবা ইরান এবার যে যুদ্ধটা করছে তারও একটা লক্ষ্য আছে। ইরান কিন্তু পরিষ্কার করে বলেছে যে এবার যদি একটা গুলি ছোড়া হয় তাহলে সর্বাত্মক যুদ্ধ হবে, আঞ্চলিক যুদ্ধ হবে, এবং এই যুদ্ধ হয়তো ওরা শুরু করবে, শেষ আমরা করব, 2-3 দিন পরেই যে সিজফায়ার করা হবে, এটা আর হবে না। আমি বলি যে আমি তো রেডিও তেহরানে থাকার সময় লিখেছি, বলেছি, প্রচুর পড়াশোনা করার চেষ্টা করেছি, এবং ফ্যাক্ট হচ্ছে যে আমি ইরান বিষয় নিয়ে আজ 35-36 বছর আমি কাজ করি, ভাবি, চিন্তা করি, পড়ি, বুঝি, লিখি। তো এতদিনের যে আমার একটা পর্যবেক্ষণ, বলতে পারেন যে নিবিড় একটা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের ফিনিশিংটা এইরকম যে ইসরায়েল, আমেরিকা এবং ইরান, এই 3 শক্তির ভেতরে একটা চূড়ান্ত হিসাব নিকাশ হবে এবারে না, একটা হওয়ার কথা। সেই হওয়ার কথা হিসেবে সেই চূড়ান্ত হিসাব নিকাশের মেবি এইবারই হয়তো সেটা হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। এবং ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। আপনি যেমনটি বললেন যে সমস্ত সমীকরণ বদলে গেছে, ছাড়িয়ে গেছে, পাল্টে গেছে, সেক্ষেত্রে এই সমীকরণ মানে সর্বোচ্চ নেতাকে হত্যা করা মানেই অনেকগুলো ঘটনা। ইরানের কার্যত প্রধানকে হত্যা করলো। যদিও সরকারের প্রধান প্রেসিডেন্ট আছে, কিন্তু সর্বোচ্চ নেতা তো সবার প্রধান। সেক্ষেত্রে তিনি রাষ্ট্রের প্রধানকে হত্যা করা হয়েছে, এবং একেবারে সন্ত্রাসী কায়দায়। এটা তো রাষ্ট্রপ্রধানকে হত্যা করা, এটা তো সাধারণ কোনো ঘটনা না, একেবারে। হ্যাঁ, নিশ্চয়ই ইরান এইরকম একটা জায়গা থেকে আমি যে কতটুকু বলে শেষ করতে চাই, যখন এইরকম একটা ঘটনা ঘটছে, এর মানে দাঁড়াচ্ছে ইরানের পেছনে আর জায়গা নেই পিছানোর। এখন তাকে একটা কিছু করতেই হবে। সেই একটা কিছু করার মানেই দাঁড়াচ্ছে যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের চূড়ান্ত বোঝাপড়া এইবারই হবে। নিশ্চয়ই, কারণ সরকার প্রধান এবং দেশের শীর্ষ নেতা তাকে যখন হত্যা করা হয় এবং তার নিজ কার্যালয়ে হত্যা করা হয়, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, সেইটি হচ্ছে সর্বোচ্চ একটা সিম্পটম, একটা মানে চিহ্ন বলা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, পরবর্তী নেতা কে হতে পারে, যখন এইরকম তিনি তার জীবনের দীর্ঘ সময়ের প্রায় অর্ধেকটা সময় এই ইরানের সর্বোচ্চ নেতার পদে থেকে দায়িত্ব পালন করে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে, তার ছেলের কথা শোনা যাচ্ছে, মোজতবা খামেনি, এছাড়াও লারিজানি, যিনি ক্ষমতার কেন্দ্রে উঠে আসছেন, এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন, এছাড়াও আরো অনেকের নাম উঠে আসছে। তা আপনি যেভাবে জানেন তাদের যে একটা কাঠামো, সেই কাঠামোর ভেতর থেকে আসলে কি প্রক্রিয়ায় পরবর্তী নেতা নির্ধারণ
হতে পারে বা হয়? যে প্রক্রিয়ায় নেতা নির্ধারিত হবে সেটা হচ্ছে যে ওখানে অভিভাবক পরিষদ আছে, হুম, বিশেষজ্ঞ পরিষদ আছে হুম, এবং জাতীয় নিরাপত্তা পরিষদ আছে এবং প্রেসিডেন্টের একটা কনসার্ন থাকে মনে হয়। তো সাংবিধানিক একটা সিস্টেম আছে হুম, এবং ওই সাংবিধানিক সিস্টেমটাই ফলো করে সর্বোচ্চ নেতার পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে এবং এই নিয়ে জটিলতার কোনো কিছু হবে না সেখানে। হুম, এটা মোটামুটি আমি নিশ্চিত বলতে পারি। আর অর্থাৎ সাংবিধানিক কোনো জটিলতা এখানে তৈরি হবে না। হুম, রাজনৈতিক কোনো জটিলতা তৈরি হওয়ার কোনো কারণ নেই। এটা সেটেলড ইস্যু। হুম, এখন কে হবেন পরবর্তী নেতা জি, সেটা একটা প্রশ্ন। মোস্তফা খামেনির কথা অনেকবারই উচ্চারণ হয়, কথা আসে হুম, যে তিনি পরবর্তী নেতা এবং আমি যতদূর যা বুঝি জানি যে এই প্রচারণাটা অনেকটা হুম, পশ্চিমা গণমাধ্যমের। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে অনেকে এইভাবে দেখাতে চেয়েছেন যে তিনি তো এত বছর থাকলেন, হুম, পরবর্তীতে তার ছেলেকে উত্তরাধিকার করে দিয়ে যেতে চান। তার মানে খানিকটা রাজতান্ত্রিক একটা ধারার সাথে উনার জীবনটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা হুম, করে ম এই অ্যাঙ্গেল থেকেই পশ্চিমা গণমাধ্যম সম্ভবত এই বিষয়টা তুলে ধরে। ওকে, আমার মনে হয় না যে মোস্তফা খামেনি নির্বাচিত হবে। এবং এই ব্যাপারে তিনি কিন্তু হুম। কোন ওই যে ইসলামী সেখানে কি যোগ্যতার কোনো বিষয় আছে নাকি তার ছেলের হ্যাঁ, জন্য হবে না? না, ছেলের জন্য তিনি ছেলে বলে হবেন এই কথা বলা হয়, প্রচার করা হয়। প্রচার করা হয়। কিন্তু তিনি ছেলে বলে হবেন না এইটাই বরং অনেকটা খানিকটা সত্যি। যদি যোগ্যতার প্রশ্ন থাকে ডেফিনিটলি যোগ্যতার তো প্রশ্ন আছে। হুম, সর্বোচ্চ নেতা তিনি হুম, পররাষ্ট্রনীতি দেখবেন, হুম, প্রতিরক্ষা নীতি দেখবেন। টোটাল দেশের তিনি তো অভিভাবক। অভিভাবক হবেন। হুম, প্রেসিডেন্ট, সংসদ সবার হুম, অভিভাবক। হুম, তো সবার অভিভাবক যখন তখন তো তার ঐরকম কোয়ালিটি, তার ঐরকম হুম, এক্সপেরিয়েন্স, তার ঐরকম আ আপনার কম্পিটেন্সি এগুলো থাকতে হবে তো। হুম, তা না হলে তো তাকে এইরকম পজিশনে তো বসানো যাবে না। হুম, সেক্ষেত্রে আ এটা ওই অভিভাবক হুম, পরিষদ এবং বিশেষজ্ঞ পরিষদ বা সাংবিধানিক যে সিস্টেম হুম, এবং এই কাজে যাদের নিযুক্ত থেকে নেতা নির্বাচন করার কথা তারা করবেন এবং ডেফিনিটলি এই জায়গায় হুম, যোগ্যতা, অভিজ্ঞতা এবং পলিটিক্যাল তার কনসাসনেস, তার জ্ঞান, তার যোগ্যতা, তার জি। দূরদর্শিতা এই সমস্ত বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় আনা হবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা প্রসেস আছে সেই সিস্টেম অনুযায়ী এটা হ্যাঁ, পরিবর্তিত হবে। এখানে সাংবিধানিক একটা মানে সমাধান দেয়া আছে। কিন্তু ডেফিনিটলি আপনি আজকে আমাদের পত্রিকায় একটা লিখা এসেছে। সেখানে আপনি বলেছেন যে এটি যে ইরানে যে ক্ষমতার পালাবদল এটি অবশ্যই প্রয়োজন এখন। কিন্তু সেই ক্ষমতার পালাবদলটা খুব সহজ হবে না। সেই সহজ হবে না বলতে আপনি আসলে কি বোঝেন? সমস্যাটা কোথায়? খুবই আমি ওই জায়গায় যেটা আমি আচ্ছা, বুঝেছিলাম, আমাকে হ্যাঁ, যে প্রশ্ন করা হয়েছিল, আমি যে কথার প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদল সহজ হবে না বলতে বুঝিয়েছিলাম হুম, যে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানে ক্ষমতার পালাবদল ঘটাতে চায়। হুম, এই পালাবদল ঘটানোটা খুব সহজ হবে না। আচ্ছা। অর্থাৎ ইরানের সরকার পরিবর্তন করাটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুব সহজ হবে না। রেজিম চেঞ্জ এর যে রেজিম বিষয়টি বলা চেঞ্জের যে ব্যাপারটা ওইটা হুম, মিন করেছি যে হুম, ওইটা সহজ হবে না। আর এমনি যে ইরানের যে আ এই যে সর্বোচ্চ নেতা চলে গেলেন তার ম ম প জায়গায় নতুন কোন নেতা নির্বাচন এইটা কঠিন হওয়ার কিছু নেই, হুম, জটিল হওয়ার কিছু নেই। বরং আমি তো বললাম যে এটা সাংবিধানিক প্রক্রিয়ায় মানে সেটেলড ইস্যু যেহেতু সাংবিধানিক প্রক্রিয়ায় এটা হয়ে যাবে। আমি আচ্ছা। সহজ হবে না বলতে আমি মিন করেছিলাম ইসরাইল এবং আমেরিকা যেটা যেরকম রেজিম ভাবে চেঞ্জ চায়, যেটা যেরকম চায় ভাবে ওইভাবে হবে না, ওইটা হবে না। মানে ইসলামী মানে শাসনের ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে, ঘটিয়ে ইসলামী সরকার বা বিপ্লবী সরকারের অবসান ঘটিয়ে তাদের পছন্দ মতো যেমন রেজা শাহের ছেলে হুম, রেজা পাহলভীকে তারা বসাতে চান। হুম। এই বসানোটা খুব সহজ হবে না। আমি এটা মিন করছি। জি। আচ্ছা। এবার একটু আসি। এমনি যেকোনো একটা দেশের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বেশি সিকিউরিটি দেওয়া হয় সেই রাষ্ট্রের প্রধান, সর্বোচ্চ নেতা, তারপরে প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানরা খুবই সুরক্ষিত একটা জায়গার মধ্যে থাকে। এবং ইরান এই সময়ে বেশ কিছুদিন ধরে আ টানা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। সেইরকম সময় আপনার মনে হয় যে সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভিকে, তারপরে নাসির জাদেহ প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রী। যাদেরকে হত্যা করা সম্ভব হয়েছে এবং সবশেষ আ আপনার সর্বোচ্চ নেতাকে। এই এইটা একই সাথে একদম পরপর হত্যা করা সম্ভব হলো। আপনার কাছে কি মনে হয় যে এইটা গোয়েন্দা ফেইলিউর এর জন্য হয়েছে এবং সেটা ইরানের দুর্বলতা আসলে আছে? এই জায়গায় তো অবশ্যই বলতে হবে যে গোয়েন্দা ফেলিউরিটি। হুম, কারণ যখন এই বিভাগটা
সফল, তখন তো এই ধরনের হামলার আগেই তাদের হুম। কাছে তথ্য থাকার কথা, আসার কথা, হুম। যে এই হতে যাচ্ছে, এখান থেকে এক্ষুনি আপনারা হুম। মুভ করেন, জায়গা ছাড়েন, হুম। সেই পজিশনে যান, ইত্যাদি ইত্যাদি। হুম। এইটা যেহেতু হয়নি, তাহলে ডেফিনেটলি গোয়েন্দা ব্যর্থতা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে গোয়েন্দা ব্যর্থতা মানে সামগ্রিকভাবে উত্তর তো একটাই, গোয়েন্দা ব্যর্থতা তো বটেই। হুম। কিন্তু এর সাথে আরো কিছু যদি এর সাথে যুক্ত করা যায়, সেগুলো বলা যায়। যেমন আ এই গোয়েন্দা ব্যর্থতা এর সাথে এমনও হতে পারে যে ভেতর থেকেই এজেন্টরা তো কাজ করে থাকে। হুম। যেমন আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের চিফ অফ স্টাফ, হুম। তাকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছে। হুম। ইউ নো আই থিংক। কারণ হচ্ছে কি? যে তার বিরুদ্ধে অভিযোগ যে ২০২৩ সালের ৭ই অক্টোবর যে আ হামাস ইসরায়েলে অভিযান চালালো। অভিযানটা এই চালানো। অভিযানের পরে বা আগে পরের সময়টায় সে হামাসকে বা ইরানকে তথ্য দিয়ে সহযোগিতা এখন করেছে। কথা হলো কি, সেইটা হচ্ছে যে ইসরায়েলি তাহলে সেটা একটা সক্ষমতা যে তাদের নিজেদের মধ্যেও কেউ যদি বিট্রেয়ার থাকে তাকে খুঁজে বের করে ফেলা হ্যাঁ, এবং তাকে অ্যারেস্ট করেছে তারা, ডেফিনিটলি। তাই না? কিন্তু ইরান সেই জায়গাটায়, আমি প্রশ্নটা এই জন্য করছি, হুম। মাত্র কয়েক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় ১০ জনের বেশি সামরিক কর্মকর্তাকে এবং উচ্চপদস্থ তারা একদম তাদেরকে টপ লেভেলে টপ লেভেলের হত্যা করা হলো। সেটিও সম্ভব হলো, এবারেও প্রথম সম্ভব হলো। অবস্থায় সম্ভব হলো। মানে এখানে ডেফিনিটলি ব্যর্থতাটার মাত্রা নাকি বেশি। সিআইএ এবং মোসাদের কাছে আসলে টিকতে পারাটা কঠিন? আমি সবই বলব। বা ব্যর্থতার মাত্রাটা তাদের সামনে টিকতে পারার কঠিন মানেই তো ব্যর্থতা। ব্যর্থতা, রাইট। হুম। আপনি সমীকরণ করলে তো তাই আসবে। তাই আসে। যে সেক্ষেত্রে ব্যর্থতার মাত্রাটাই বেশি বলব। এবং এই জায়গায় যদি স্যাবোটাজ হয়ে থাকে হুম। বা এজেন্ট হিসেবে কেউ কাজ করে থাকে, করতেই পারে। নট ইম্পসিবল। সব ধরনের সম্ভাবনা বা আশঙ্কাই মনে হয় ইরান বিবেচনায় রাখবে। এবং আমি আপনাকে এটাও বলি যে ইসরায়েল যেমন তাদের চিফ অফ স্টাফকে ডিস্টিংগুইশ করতে পেরেছে হুম। যে হি ইজ দ্য এজেন্ট। হুম। কেমন? হুম। ইরানও এরকম বহু এজেন্টকে ডিস্টিংগুইশ করেছে, আটক করেছে এবং তাদেরকে বিচারের আওতায় এনেছে। এবং ফ্যাক্ট হচ্ছে কি, এখানে একটা মজার তথ্য বলি যে এদেরকে যখন বিচারের আওতায় আনতে যায়, তখন ইসরায়েল এবং আমেরিকা বলে যে একটা লোককেও ফাঁসি দিতে পারবো না, ফাঁসি দিলে কিন্তু যুদ্ধ করব। হুম। তার মানে তাদের এজেন্ট সেট করা, তাদের এজেন্টদেরকে বিচার করতে গেলে, ইরান বিচার করতে গেলে তাদের বিচার করতে দেয় না। কতটা অধীনস্থ কান্ট্রি, কতটা অধীনস্থ গভর্নমেন্ট চাই ইসরায়েল এবং আমেরিকা। ওকে। এবারে একটু আসি এভাবে যে আপনি যেটা এরই মধ্যে বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রথমত ইসলামী শাসন অবসান চায়, যেটা খুব একটা কঠিন হবে না আপনার মন্তব্য। তো আমার প্রশ্ন হচ্ছে যে পর একের পর এক যুদ্ধ করছে এবং একের পর এক হামলা করছে, অনেকটা ঘোষণা দিয়ে অনেকটা বোঝা যাচ্ছে যে ইরান এখন তোপের মুখে। আ এই মরিয়াটা তাহলে কেন? শুধুই রিজিম চেঞ্জ নাকি না, এর না, বাইরে আর কি না, আছে? মানে অনেক কিছু আছে। সেই জিনিসগুলো অনেক একটু কিছু। বলবেন? আমি অনুরোধ করব আপনি আমাকে সময় দেন। প্লিজ বলেন। সময় দেন, তা না হ্যাঁ, হয় হ্যাঁ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ। করে অল্প একটু বলার পরে যদি নিয়ে যান অন্য জায়গায় বা অফ করে দেন, হ্যাঁ। তাইলে হবে না। আমি বলি শোনেন। এখানে অনেকগুলো প্ল্যান আছে। মিডল ইস্ট নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের প্ল্যানের শেষ নেই। একটা প্ল্যান আছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। নিউ মিডল ইস্ট যেটা, নিউ আচ্ছা, মিডল ইস্ট প্ল্যান যেটা। মানে বিষয়টা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য নিয়ে বলতে আসলে অনেক সময় লাগবে। আমরা আজকের আলোচনাটা মূলত ইরানকে ধরে। আমি ইরান কেন্দ্রিকই বলছি, আমি ওইদিকে যাব না। মানে মানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, নিউ মিডল ইস্ট প্ল্যান যেটা, এটার আওতায় গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, ভূমধ্য সাগর থেকে চীনের পাদদেশ পর্যন্ত এই পুরো এরিয়াটা গ্রেটার ইসরায়েল করতে চাই। আর ইসরায়েল কে? ইসরায়েল তো আমেরিকারই এক্সটেনশন। ফলে এবং এটা কেন করতে চাই? এটা যেমন আছে তাদের ধর্মীয় ব্যাপার-স্যাপার, তেমনি আছে টোটাল মধ্যপ্রাচ্য তেল, গ্যাস এবং আদার রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের খনি পুরোটাই। এই যে বিরাট একটা অংশ এবং ইরান তার ভিতরে এক বিশেষ অঞ্চল। আপনি জানেন যে তেলে মনে হয় ৪ নম্বর বা ৩ নম্বর সারা বিশ্বে এবং গ্যাসে ২ নম্বর। এটুকু জানি যে খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। এবং স্ট্রেট অফ হরমুজ যেটা খুবই গুরুত্বপূর্ণ নৌ রুট যেটা। জি। এটাও ইরানের কন্ট্রোলে। যাওয়া হরমুজ প্রণালী যেটা ইরানের কন্ট্রোলে। তো এই যে টোটাল মধ্যপ্রাচ্য যদি ইসরায়েলের বা আমেরিকার কন্ট্রোলে নিতে পারে, তাহলে তো তাদের আগামী কয়েকশো বছর আর কিছু লাগে না। এই সম্পদ জাস্ট ডাকাতি করার চিন্তা। এটা লুট না, ডাকাতি করার চিন্তা। আপনার আছে, অমুকের আছে, আরেকজনের আছে, ওইগুলো সবারটা সে নিজের মালিকানা নিতে চায় আমেরিকা এবং ইসরায়েল। যেমন আছে এখানে ধর্মীয় ব্যাপার, তেমনি আছে সম্পদের ব্যাপার, তেমনি
টোটাল এই এলাকাটা কন্ট্রোল করার ব্যাপার। এই যে কন্ট্রোল করা, নিজের মালিকানায় এই সম্পদ নেয়া, হরমুজ প্রণালীর কন্ট্রোল নেয়া, বাব আল মানদেব প্রণালী যেটা লোহিত সাগরে, এটার কন্ট্রোল নেয়া, তারপরে আরব বিশ্বকে একেবারে ভীষণভাবে চাপিয়ে রাখা, তারপরে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, এই সমস্ত সব কাজের প্রধান বাধা হচ্ছে এই ইরান। আর সব দেশ কিন্তু বিক্রি। হ্যাঁ, আমি যদি একটু এই বাধা হওয়ার কারণেই মূলত ইরানের সাথে তাদের মূল সংকট। এই রেজিম চেঞ্জ বড় কথা নয়। রেজিম চেঞ্জ এই জায়গায় দরকার যে এই রেজিম থাকলে, তাদের ভাষায় আমি তো সরকার বলি, এই সরকার থাকলে এই কাজগুলো করা যায় না। এই জন্যই দরকার। এখন প্রশ্ন হচ্ছে, ইরানে মানে মধ্যপ্রাচ্যের মধ্যে যে অন্যান্য দেশগুলো, তাদের মধ্যে অনেকগুলো দেশে, বিশেষ করে যে আমিরাত, আরব আমিরাত, তারপরে হচ্ছে বাহরাইন, কুয়েত, এমনকি সৌদি, এই সমস্ত দেশগুলো এবং আরো কয়েকটা দেশে তাদের যে এক্সিস্টিং এখন যেগুলো আছে, এগুলো আসলে ইরানের জন্য কত বড় হুমকির এই মুহূর্তে যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে? অলরেডি দেখা যাচ্ছে। আমি আপনাকে বলি, ইরান যে সামরিক দিক দিয়ে যে শক্তি অর্জন করেছে, এই শক্তি অর্জনের পেছনে কিন্তু আরো দুইটা জিনিস, আরো অন্তত তিনটা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে কূটনৈতিক শক্তি, একটা অর্থনৈতিক শক্তি এবং একটা রাজনৈতিক শক্তি। দেশের ভেতরে রাজনৈতিক শক্তি যদি এদের খুব স্ট্রং না থাকতো, তাহলে তারা এই পর্যন্ত যেতে পারতো না। সেক্ষেত্রে তারা কতটুকু সামরিক শক্তি অর্জন করেছে তা তো আমরা দেখলাম। সমস্ত সব ঘাঁটি কিন্তু হামলার শিকার এবং মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাহরাইনে মার্কিন সামরিক নৌবাহিনীর যে পঞ্চম নৌবহরের যে ঘাঁটি আছে, এটা কিন্তু একেবারে ড্যামেজ করে দিয়েছে, একদম শেষ, ডিস্ট্রয়েড। এটা আর কাজ করার মতো অবস্থা নেই। কেমন? তো ইরানের সামনে যে কতটুকু এগুলো হুমকি, তা তো আমরা বুঝতে পেরেছি, এবং সে তো বলে কয়ে হামলা চালিয়েছে, এবং একবার না, এর আগে আরো 2 বার হামলা চালিয়েছে। আলু দিয়ে একবার হামলা চালিয়েছে, ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে একবার হামলা চালিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে অত্র অঞ্চলের যত মার্কিন ঘাঁটি আছে, প্রত্যেকটা ঘাঁটি ডেফিনেটলি ইরানকে টার্গেট করে, এবং ইরান জানে যে এইগুলো আমার টার্গেট, এবং এগুলো তার মানে মারাত্মকভাবে ডিস্ট্রয় করে দেওয়া বা উড়িয়ে দেওয়ার সক্ষমতা ইরানের আছে। অর্থাৎ আপনি যে বিষয়গুলো ইঙ্গিত করছেন, তার মধ্যে সবগুলোর মধ্যে এক ধরনের বাণিজ্য আছে, এক ধরনের অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে এগুলোর মধ্যে অনেকটাই, মানে একদম পুরোপুরি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এর বাইরেও যে কারণে ভেতরের এজেন্টদের প্রশ্ন আসছে, যে কারণে ইরানের মধ্যে এই রেজিম বা এই সরকারের বিরুদ্ধেও আসলে কিছু মানুষের মতামত তৈরি হয়েছিল কিনা, আপনি খুবই স্পষ্ট জানেন আশা করি, নিশ্চয়ই। সেটি হচ্ছে যে একেবারে কিছুদিন আগে ইরানে মাশা আমিনির কে কেন্দ্র করে এক ধরনের মতামত তৈরি হয়েছিল, এবং ইরানে একজন চলচ্চিত্রকার জাফর পানাহি, তিনিও কিন্তু কয়েকবার মতামত দিয়েছেন, যে মতামতগুলো ইসলামী শাসনের বর্তমান যে কাঠামো, সেই কাঠামোর খুব পক্ষে যায় না। উনি সরাসরি বিরোধিতা না করলেও যে মতামতগুলো দেন, সেই মতামতগুলো তাদের পক্ষে থাকে না, এইভাবে বলা যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মতামতটা আসলে কত শতাংশ মানুষের মধ্যে আছে কিনা, এবং সেইটার বাস্তবতা আছে কিনা? বাস্তবতা আছে, কিন্তু শতাংশটা খুবই কম। আচ্ছা, খুবই কম। সেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য মোটেই এনাফ না, সাফিসিয়েন্ট না। গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য অ্যাকচুয়ালি তারা ম্যাটার করে না, এবং ম্যাটার করে না বলেই তাদেরকে বারবার নামিয়ে দেওয়া হয় যে তোমরা করো, আমরা আছি, তোমরা করো, আমরা আছি, তোমরা নামো, আমরা আছি। এবং এবার যে ঘটনাকে কেন্দ্র করে এই পর্যন্ত, সেই ঘটনায় তো একদম মানে 60,000 অস্ত্র উদ্ধার করা হয়েছে, আমেরিকান অস্ত্র ধরা পড়েছে, চালান, একদম ভয়ঙ্কর সব গান। তো এই যে গানগুলো দেয়া হয়েছে, এরা যদি এতটা স্ট্রং হবে, তাহলে তো ব্যাপক জনগণ নেমে যেত রাস্তায়, তাহলে তো হয়ে যেত, তা তো নামে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, দেখবেন যে যখন এরাই এরকম নাশকতা করে, তখন ইরান সরকারের পক্ষে কোটি কোটি মানুষ নেমে যায়, এবং সারা ইরানের হাজার হাজার শহরে। ফলে এই জিনিসটা কিন্তু এটাই বাস্তব যে সরকারের পক্ষেই, এই বিপ্লবী সরকারের পক্ষেই লোকজন বেশি, এবং এর বিরুদ্ধে যারা, তারা অল্প। একটা বিষয় আমি মাঝখানে বলি, হ্যাঁ, ইরানের যে সরকার, যে প্যাটার্নের সরকার, এই প্যাটার্নের সরকারের বিরোধী একটা
অংশ, উল্লেখযোগ্য একটা অংশ মানুষ আছে ইরানে। বাট এখানে আবার দুটো ভাগ আছে। তারা কি ইসলামী শাসন চায় কিন্তু অন্যরকম? তারা ইসলামী শাসন না চাইলেও, আচ্ছা, আমি যদি বলিও যে এই রকম ইসলামী শাসন চায় না, কিন্তু তারা এইটা চায় না যে ইসরায়েল এবং আমেরিকা এসে এই সরকার টপল করে দিয়ে একটা শাসন ব্যবস্থা পরিবর্তন করে দেয়, কাউকে বসিয়ে দেবে, এরা তাদের অনুগত করবে। অর্থাৎ ইরানি জাতীয়তাবাদী চেতনার জায়গায় তারা ইরানি জাতীয়তাবাদী চেতনা আছে একটা আছে ইসলামী এবং শিয়া মতবাদে বিশ্বাসী। এই দুটো অংশ যদি আপনি যুক্ত করেন, তাহলে এই পাশে যে অংশটা থাকে সেটা খুবই ক্ষুদ্র। ফলে এই এবং দুঃখজনক হচ্ছে এই ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করে আমেরিকা এবং ইসরায়েল। আচ্ছা, যার কারণে আপনি খেয়াল করে থাকবেন যে সাম্প্রতিক যে বিক্ষোভ, দমন পীড়ন যাই বলি, বলা হচ্ছে যেটা নাশকতা, তখন তো অনেক মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সমস্ত ঘটনায় নেমেছে পক্ষে বিপক্ষে, পক্ষের মিছিলটাকেই পশ্চিমা গণমাধ্যম বিপক্ষের মিছিল হিসেবে চালিয়ে দিয়েছে। আচ্ছা, দুঃখজনক। যাও, তা আমি যেটা বলছিলাম যে এই যে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে এই বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ, সমাবেশ কর্মসূচি হলো, রাইট? এইটাকে কেন্দ্র করে গিয়ে কোথায় দাঁড়ালো? শর্তগুলো কি কি? তোমার পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, তোমার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে, তোমার স্যাটেলাইট কর্মসূচি বন্ধ করতে হবে, তুমি চীনের কাছে 90% তেল বিক্রি করতে পারবে না, তুমি রিজিওনাল প্রক্সি ফোর্সকে সাপোর্ট দিতে পারবে না। এগুলোর সাথে ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কি সম্পর্ক আছে? এবং ফ্যাক্ট হচ্ছে এই যে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট, এই সংকট তো সৃষ্টি হচ্ছে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে। এবার একটু আসি, সাধারণ মানুষের মধ্যে পরিবারের যদি কেউ মারা যায়, তাহলে তারা অনেক সময় সেই শোকটা তার কাছে বড় হয়। এটা তো খুব স্বাভাবিক। তাহলে ইরানে যে এতগুলো স্কুল ছাত্রী মারা গেল, এর আগে অনেক সাধারণ স্থাপনায় হামলা হয়েছে, এর ফলে আসলে সরকার বিরোধী কোনো মতামত তৈরি হয় কি নাকি এটা আসলে জাতীয়তাবাদী চেতনাকে শক্ত করছে? এইটাই এইখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমেরিকা এবং ইসরায়েল যেখানে হামলা চালায়, আপনি নিশ্চয়ই গাজার পরিস্থিতি, ফিলিস্তিনের পরিস্থিতি দেখেছেন। 70,000-এর ঘোষিত 70,000-এর বেশি, আর অঘোষিত এবং অপ্রকাশিত। কারণ গাজার ধ্বংসস্তূপ এর থেকে অনেক বেশি, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু আছে। জি, সেক্ষেত্রে কত হাজার মানুষ মেরেছে ইসরায়েল, তা তো কোনো ঠিক ঠিকানা নেই। এই রকম বেসামরিক সাধারণ মানুষ মারার অর্থ কি ছিল, লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য ছিল? একটাই উদ্দেশ্য ছিল যে তোমরা হামাসের বিরুদ্ধে খেপে যাও। খেপেনি। এই যে ইরানের শুরুতেই একটা স্কুলে 3টা ক্ষেপণাস্ত্র মেরে দিল, আর একটা স্কুলে ওরকম মারলো, 2টো স্কুল থেকে 100-র বেশি শিক্ষার্থী মারা গেল, শিশু বাচ্চা মারা গেল। কেমন? আমি আজকে নিজেই একটা আল জাজিরা একটা ভিডিও প্রকাশ হয়েছে, দেখলাম যে একটা হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত একটা মেয়ের, তার বাবা ওই হাতটা নিয়ে বলছে এই স্কুলে লেখাপড়া শিখতে এসেছিল। এই হাতের কি অপরাধ ছিল যে এই হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলা হলো? অভিভাবক তার বাবা বলছে আমার মেয়ের কি অপরাধ ছিল। এই অভিভাবক ইরান সরকারের বিরুদ্ধে তো খেপেনি। তার দুঃখ এবং তার ক্ষোভ যে আমার দেশের সরকার পরিবর্তন করতে এসে আমাদেরকে এরা সুখী করতে এসে, আমাদেরকে এরা সোকল্ড মুক্ত করতে এসে আমার মেয়েকে হত্যা করলো, এরকম আরো শত মেয়েকে হত্যা করলো, শত সন্তানকে হত্যা করলো। তারা বুঝতে পারছেন যে স্পিরিটটা এটা। হ্যাঁ, বুঝতে পারছেন। তবে আমি বলি এর পরেও একটা শ্রেণী যারা একেবারেই মনে প্রাণে এই ইসলামী শাসনের বিরুদ্ধে, তারা তো থাকবেই। কিছু অংশকে তো আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না, এটা সব দেশে সব সমাজে থাকে। তবে সেই সংখ্যাটা খুবই কম। শেষের দিকে এসে আজকে একটা দুটো খবর এসছে, তার মধ্যে আমি যদি উল্লেখ করি, একটা হচ্ছে ইসরায়েলের 6 জন নিহত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। এখন সেটা হয়তো বেড়ে, কারণ তাদের মধ্যে আরো কয়েকজন আহত অবস্থায় ছিল, প্রায় 20 জনের মতো। কাজে সেই সংখ্যাটা ক্রমে আরো বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এবং ইরানের হামলার আশঙ্কা বাহরাইনের রাজধানী থেকে কয়েকটা জায়গায় থেকে মার্কিন যে সমস্ত নাগরিক ছিলেন তারা নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছেন এবং তাদেরকে সরে আসতে বলা হয়েছে, নিরাপদে থাকতে বলা হচ্ছে। কাউকে কারা বলছে এটা যুক্তরাষ্ট্র নিজেই বলছে যে তাদের লোকজনদের স্বাভাবিক চলাফেরা না করতে এবং সেখান থেকে সরে আসতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে লক্ষণগুলো
সেটা আপনার কাছে মনে হচ্ছে কি যে ইরানের প্রথম মানে সর্বোচ্চ নেতাকে হত্যা করার পরেও এই যে সফলতাগুলো দেখা যাচ্ছে তাদের দিক থেকে যে সফলতা সেইটা আসলে ঘুরে দাঁড়ানোর লক্ষণ? আপনি এই যে ৮ জন নিহত হলো বা জি। বাহরাইনে তাদেরকে সরে মার্কিন যেতে হচ্ছে। নাগরিকদের সরে যেতে হুম, না, এইগুলো আমি খুব না। সফলতার লক্ষণ বলছি না। হুম, সফলতার লক্ষণ অন্যগুলো। আচ্ছা। এগুলো আসলে ছোটখাটো যুদ্ধের এগুলো মধ্যে কারো পড়ে? ছোটখাটো যুদ্ধের পার্ট, হুম, নাথিং এলস। এবং বাহরাইনের এই কথা, বাহরাইন থেকে লোকজনকে সরিয়ে যেতে নিরাপদে থাকতে বলছে আমেরিকা। তার নাগরিকদের প্রতি সে হুম, তার দায়িত্ব পালন হুম, করছে। নাথিং এলস। কিন্তু আ ও যুদ্ধে যে ইরান ভালো করবে, হুম, তার বড় লক্ষণ হচ্ছে হুম, আমেরিকা এবং ইসরায়েল দুটো পরমাণু শক্তিধর পক্ষ। হুম, তাদের বিরুদ্ধে ইরান একা লড়াই করছে হুম, একই সময়ে, একই সাথে। হুম, এবং আ এক ইসরায়েলের বিরুদ্ধেই যেখানে লড়াই করতে আরব বিশ্ব হিমশিম খায় হুম, এবং ও লড়াই আর বন্ধ হুম, করে দিয়েছে, তাদের পক্ষে সম্ভব না। সামান্য। সেখানে একা ইরান, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে এবং আমেরিকার কোনো ঘাঁটি আর আস্ত নেই এখন এই ২ দিনে। আপনি হুম, নিশ্চয়ই খেয়াল জি, করেছেন। জি। এবং ইসরায়েলের বিরাট একটা ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতি এখনো শুরু হয়নি। আমি যা ইরানিদের আচ্ছা। মনোভাব যা বুঝতে হুম, পারছি হুম, বা যা শুনছি, হুম, তাতে তারা যুদ্ধ শুরু করতে যাচ্ছে অ্যাকচুয়ালি। এখনো গতকালকেই কিন্তু আ ইরানের একজন খুব টপ অর্থাৎ মোস্ট লেভেলের সরদার আম আব্বাসি না কি যেন একটা নাম। আচ্ছা। উনি উনি ভদ্রলোক। ওই ধরনের এখন যুদ্ধের সময় যে কথাগুলো বলা হয় অনেক সময় হুমকি দেয়া হয় না, বড় শুধু করে। হুমকি না, শুধু আচ্ছা, হুমকি না। এটা সক্ষমতা অসহ। রিয়েলিটি আছে হুম। আমরা দেখেছিও। ইরান ঘটনাগুলো এভাবে ঘটিয়েছে এবং রিয়েলিটি আমরা দেখেছি। এবারে একটু আসি যে সবসময় হরমুজ প্রণালীর কথা আপনি বলছিলেন এর মধ্যে। আ এই আলোচনাটা সবসময় আসে ইরান কেন্দ্রিক কোন ধরনের এবং মধ্যপ্রাচ্যের ডেফিনিটলি যুদ্ধের আসতেই প্রসঙ্গ হবে। আসলে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এবারে আ এলএনজি বাহী এবং অপরিশোধিত তেলবাহী অন্তত ১৫০ টি ১৫০ র বেশি ট্যাংকার এরই মধ্যে আটকে আছে হুম, এবং অপর প্রান্তে আরো হুম, বেশি হুম। এরকম অনুমান করা হচ্ছে। এইটা আসলে সুবিধাটা ইরান আদায় করতে পারবে কিনা এবার? এখানে ইরান সুবিধা আদায় করতে বলতে তখনই ট্যাংক ট্যাংকার আটকে যাচ্ছে। হুম, তেলবাহী ট্যাংকার, এলএনজি হুম, বাহী ট্যাংকার আটকে যাচ্ছে ২ পাশে। হুম। ২ পাশে মনে হয় না, এক পাশেই আটকাবে। হরমুজ প্রণালীর ভেতরে অর্থাৎ পারস্য উপসাগরে আটকাবে। জি। আর এই হুম, পাশে হুম, যারা হুম। আটকাবে তারা তেল বা গ্যাস আনতে যাচ্ছিল। যাচ্ছিল। তাদের এবং আসলে তাদের ক্ষতির কিছু তারা নাই। খুব বড় কিছু হুম। হ্যাঁ, কিন্তু আটকে আছে। আ হুম, তা 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 তাদের ভেতর দিয়েও কি একটা ক্ষতির বিষয় হ্যাঁ, আসবে। কারণ হচ্ছে কি ব্যবসায়িক প্রভাব। যে হুম, ব্যবসায়িক প্রভাব, তাদের তো গ্যাস বা তেল আনার প্রয়োজন হুম, ছিল। হুম, তাদের অর্ডার ছিল, সাপ্লাইটা তো দিতে পারবে না। জি, ফলে যত ট্যাংকার এপাশ ওপাশে হুম, আটকা পড়েছে, রিয়েলি তার একটা নেগেটিভ হুম, প্রভাব তো পড়বেই। এখানে ইরান এইভাবে তো ট্যাংকার আটক করে দিয়ে সুবিধা আদায় করবে না। ইরানের মূল বিষয় ছিল কি? যে যদি যুদ্ধ লাগে তাহলে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে কেন? তার নিরাপত্তা। কারণ এই হরমুজ প্রণালী খোলা থাকলে আমেরিকা তার যুদ্ধ জাহাজে ঢুকে পড়বে এবং একদম ইরানের ঘরের দরজায় গিয়ে ইরানের বিরুদ্ধে হামলা করবে। আমরা সেটা তো তার জন্য কঠিন। ফলে তার কৌশলগত নিরাপত্তার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। হুম, এবং আল্টিমেটলি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে ওয়ার্ল্ডের ইকোনমিতে যে নেগেটিভ ইমপ্যাক্ট টা হুম, সেটা আল্টিমেটলি ইরানের জন্য এক ধরনের পজিটিভ রেজাল্ট হুম, এনে দেয়। যে আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরু করে, যেহেতু তারাই যুদ্ধ শুরু করেছে। হুম, ইরান তো যুদ্ধ শুরু না। করেনি। অতএব ওয়ার্ল্ডকে এই কথাই বলতে হবে যে আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরু করার কারণেই ইরান এই কাজ করতে বাধ্য হয়েছে। এবার একটু আসি মানে আমরা আলোচনা শেষের দিকে যদি একটু সংক্ষেপে এই জি। উত্তরগুলো পেতে চাই। সেটা হচ্ছে তাহলে বিশ্ব তেলের বাজারে যে এক ধরনের অস্থিরতা বা অস্বাভাবিক পরিবেশ সেইটা নিশ্চিত করা যায় যে এইটা সেটা শুধু করতে যাচ্ছে। এখন সেইটা বাংলাদেশ মানে আমাদের মতো দেশগুলো পর্যন্ত এই মানে হ্যাঁ, বিষয়টা হ্যাঁ, পৌঁছাচ্ছে কিনা আমাদের তো এবং সেটা কিরকম? মারাত্মক প্রভাব পড়বে সারা বিশ্বে। এবং আমাদের প্রভাব পড়বে ২ রকম। একটা বাস্তব আর একটা অবাস্তব প্রভাব। কিরকম? বাস্তব প্রভাব হচ্ছে এই যে ১৫০ ট্যাংকার হুম, আটকে গেছে। এর ভেতরে যদি আমাদের একটা ট্যাংকার থেকে থাকে সেই ট্যাংকারটা আসতে পারছে না। হুম। ফলে এটা হলো বাস্তব সমস্যা। সরাসরি এর জন্য আমরা প্রয়োজনীয় তেল পাচ্ছি না। আর অবাস্তব সংকট বাংলাদেশে যেটা যে ওখানে আগুন লেগেছে বলে শোনা যাচ্ছে। এখানে আমাদের দাম বেড়ে আগুনের দাম বেড়ে যাচ্ছে। আমাদের ব্যবসায়িকদের এই নৈতিকতা মারাত্মকভাবে দুর্বল। এইজন্য বললাম যে বাস্তব এবং অবাস্তব দুটো সংকটে আমরা পড়ছি। এবারে আসি এবং আন্তর্জাতিক ওয়ার্ল্ডে তো মারাত্মক রকমের তেলের বাজার অস্থিরভাবে, শুধু তেলের বাজার না, পুরো অর্থনীতি কোলাপস করে এবং চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইরান একা হয়ে গেছে। ইরান অনেকের সাথে যুদ্ধ করতে হচ্ছে। কিন্তু উত্তর কোরিয়া বলেছে যে ইরানের মার্কিন
ইসরায়েলি যে হামলা সেটা অবৈধ আগ্রাসন। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যে বক্তব্যটা খামেনি হত্যার মাত্রা নিন্দা জানিয়েছেন তিনি এবং বলেছেন যে নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এই যে বক্তব্য স্পষ্টভাবে বলা, এই দুটো আসলে ইরানে এটি আসলে কথার কথা তার মানসিক সাহায্য নাকি এর বাইরে আর কোনো না, সহযোগিতা না, আমি এটা জায়গা আসলে রয়েছে? একেবারেই কথার কথা না। এই কারণে আপনি যদি গত অন্ততপক্ষে ২০১২ সাল থেকে দেখেন, ১২ সাল থেকে আজকে ২৬, তার মানে ১৪ বছর। এই ১৪ বছর মারাত্মক পরিবর্তন ঘটেছে ওয়ার্ল্ড পলিটিক্স। আপনি খেয়াল করে থাকবেন যে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে, এই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার পর আপনার আমেরিকার নেতৃত্বে কিন্তু ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার গড়ে উঠেছে। এই ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার ভেঙে দিতে যে কয়টা দেশ কাজ করছে তার ভিতরে ইরান, রাশিয়া এবং একটা প্রলয় গড়ে তুলেছে। এবং এই ৩ টা দেশের নেতৃত্বে মূলত ইউনিপোলার অর্থাৎ আমেরিকার নেতৃত্বাধীন ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারের এগেইনস্টে এরা কাজ করছে, এদের নেতৃত্বে কাজ হচ্ছে। এখন এই ত্রিভুজ যদি আমরা ধরি এই ৩ টা শক্তিকে, তো একটা বাহু যদি ভেঙে যায়, পড়ে যায় চীন, ইরান এবং রাশিয়া। রাষ্ট্র। এবং এটা বাস্তবেই একটা বলয় আছে এবং এখন তারা সরাসরি বলছে। এটা নিয়ে আমি বহুদিন ধরে অনেক কলাম লিখেছি। তিনি বহু বক্তব্য কথাবার্তা বলেছেন। তো এই যে বলয়টা, এই বলয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট ইরানকে কোনোমতেই এইভাবে দেখেন না যে একটা দুর্বল অর্থনীতির সামান্য একটা দেশ, একটা দেশ ইসলামিক একটা কান্ট্রি, ইসলামিক সরকার যার রেজিম চেঞ্জ করতে চায়, ২ দিন অন্তর করে ইসরায়েল হামলা চালায়। নট দ্যাট, একদম এইভাবে দেখার কোনো সুযোগ নেই। ইরান ওয়ার্ল্ড পলিটিক্সে ম্যাটার করে এবং সে কিন্তু বলেই ইসরায়েল এবং আমেরিকা তার উপরে ২ দিন অন্তর হামলা চালায় এবং তার সরকার পরিবর্তন করার চেষ্টা করছে বিমানভাবে। সো ম্যাটার করে। সো এই ইরান যদি রাশিয়া, চীন এবং ইরান এই ৩ শক্তির যে বলয় গড়ে উঠেছে এই ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে ইরান। একটা বাহু যদি ভেঙে পড়ে, খসে পড়ে, ওই ত্রিভুজ আর দাঁড়াতে পারবে না। ওকে, এটা বুঝতে মাথায় পেরেছি, রাখতে স্পষ্ট। হচ্ছে চীন এবং রাশিয়াকে, বিশেষ সেই করে সেই চীনকে। জন্যই এই হামলা। বিশেষ করে চীনকে। ওকে। চীনের অনেক বেশি স্বার্থ ইরান কেন্দ্রিক। আপনার BRI যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা চীনের, এটার হাব হচ্ছে তেহরান। ইরানের আপনার তেলের 90% যায় চীনে। ইরান টোটাল যে তেল রপ্তানি করে তার 90% শুধু চীনে যায়। আর চীন তার টোটাল তেলের 13% নেয় ইরান থেকে। আপনি রেশিওটা খেয়াল করেন। এবং এই বাণিজ্যটা হয় চীন এবং ইরানের ভেতরে বার্টার সিস্টেমে, অর্থাৎ পণ্য বিনিময়। ইরান তেল দেয় আর সেখান থেকে ইলেকট্রনিক্স এবং আদার প্রোডাক্ট নেয়। কেমন? এখানে ডলারকে কিন্তু সিম্পলি বাইপাস করছে ইরান এবং চীনের মতো ৮,০০০ কোটি ডলারের বাণিজ্য ২ দেশের ভিতরে ডলারকে বাইপাস করছে। এটি একটা ম্যাটার। এবং এই ইরান, রাশিয়া এবং চীনকে ডলার বাইপাস করা শিখেছে এবং চীনের নিষেধাজ্ঞা দিয়েছে, আপনি জানেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেছে। এই নিষেধাজ্ঞা কিভাবে মোকাবেলা করতে এই এক্সপেরিয়েন্স রপ্তানি করেছে ইরান রাশিয়াকে। শুধু তাই না, ইউক্রেন যুদ্ধে আপনার রাশিয়াকে কামকাজে ড্রোন দিয়ে হেল্প করেছে এবং আরো অনেক কিছু দিয়ে হেল্প করেছে ইরান। আপনি খেয়াল করতেন কাজে অনেকগুলো সম্পর্ক রয়েছে। আমরা একেবারে শেষ প্রান্তে আমি একটু আসতে চাই বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের অনেক মানুষের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন, আবার ইউরোপের বিভিন্ন দেশগুলো মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াত করতে হয় বিভিন্ন এয়ারলাইন্সের কারণে। তারা অনেকে কেউ আটকে আছেন এবং যাতায়াত এটি আসলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কিনা। এবং আপনি জানেন বাংলাদেশের এয়ারপোর্টে এখন সহযোগিতা করা হচ্ছে, কিন্তু এটা আসলে কতদিনের জন্য এবং এটা আসলে কতটা ভোগান্তির দিকে যাচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের একদম ন্যাশনাল ইন্টারেস্টের সাথে জড়িত। আমাদের যে সমস্ত ভাই, যে সমস্ত জনশক্তি মিডল ইস্টের বিভিন্ন দেশে আছে, বিশেষ করে ইরাকে কিছু আছে, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, জর্ডান, এমনকি লেবাননও আছে। এই প্রত্যেকটা দেশ এখন এফেক্টেড। কেমন? এই জায়গায় যারা থাকছে যুদ্ধের গতি প্রকৃতি ক্রমেই বাড়ছে এবং ইরান বলেছে যে তারা হামলা জোরদার করবে এবং ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালাবে এখন আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েলের উপর। সেক্ষেত্রে আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েলের উপর হামলা চালানো মানেই হচ্ছে এই সমস্ত দেশে অনেক কিছু কাজ বন্ধ হয়ে যাওয়া। এর মধ্যে আপনি মনে হয় জেনে থাকবেন যে কাতারে বা বাহরাইনে অনেক কাজ তারা বন্ধ করে দিচ্ছে, বলেছে যে তোমরা সবাই যার যার বাসায় থাকো, বাসা থেকে কিছু অনলাইনে কাজ করো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের দেশের লোকজন তারা বেশিরভাগই অনলাইন কাজের ব্যাপার না, তারা সেটার ভিতরে অফলাইনের কাজ, ফিজিক্যালি উপস্থিত হয়ে। সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতিতে অনেকেরই কাজ বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে তারা হয়তো
চাকরিচ্যুত সেটা হবে, হচ্ছে যে এটা একটা দিক। চাকরির ক্ষতিগ্রস্ত দিক, কিন্তু নিজের জীবন হুমকি এটা একটা দিক। সাথে, সাথে যুদ্ধ কবলিত দেশে থাকা হুম, মানেই তো ডেফিনিটলি হুম, জীবনের হুমকি, হুম, অনিশ্চয়তা। কখন কার মৃত্যু আসবে কেউ তো জানে না। হুম, এরকম একটা সিচুয়েশন। হুম, পাশাপাশি আমাদের যখন এই জনশক্তি এরকম এফেক্টেড হতে যাচ্ছে বা হচ্ছে, তখন আমাদের অর্থনৈতিক রেমিটেন্স যেটা সেটা মারাত্মকভাবে হুম, বাধাগ্রস্ত হবে। এরপরে হরমুজ প্রণালীর তেল, আদার বাণিজ্য এগুলোর একটা ব্যাপার আছে। যে সমস্ত নতুন ওই যে হরমুজ প্রণালীতে যেমন জাহাজ কিছু যাওয়ার জন্য আটকে আছে, কিছু আসার জন্য আটকে আছে। জি, তেমনি আমাদেরও জনশক্তি কিছু যাওয়ার জন্য আটকে আছে, কিছু আসার জন্য আটকে আছে। হুম, তো এটা তো সবার দ্বিমুখী জন্য সমস্যা, হ্যাঁ। মারাত্মক রকমের সংকট সমস্যা। তো সেক্ষেত্রে অবশ্যই অনেক বড় রকমের একটা প্রভাব আমাদের অর্থনীতিতে, আমাদের জাতীয় জীবনেই সরাসরি পড়ছে। সরাসরি ছুঁয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। হুম। ধন্যবাদ প্রথম আলোর সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন যে রেডিও তেহরানের সাবেক সম্পাদক, সাংবাদিক এবং বিশ্লেষক সিরাজুল ইসলাম। তার কাছ থেকেই তেহরানের এখনকার অবস্থা এবং পুরো ইরান জুড়ে যে হামলা হয়েছে, সেই হামলা এবং আলী খামেনির আ মানে বিপরীতে কে দাঁড়াতে পারে, কে শীর্ষ নেতা হয়ে আসতে পারেন, সেই আলোচনা আমরা করেছি। এই যুদ্ধের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে, এবং আমাদের এই আয়োজন বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় একই সময়ে। আজ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।